রিচা খুবই অহংকারী প্রকৃতির মেয়ে ছিল। তার সুন্দর রং এবং রূপের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল। সে সবসময় নিজের অহংকারের কারণে তার কালো বৌদি বিমলাকে অপমান করে আর বিমলার সঙ্গে ভীষণ পরিমাণে হিংসাও করে। তার হিংসার একমাত্র কারণ ছিল বিমলার প্রতি শ্বশুরবাড়ির পরিবারের ভালোবাসা। বিমলাকে তার শাশুড়ি মা রানী দেবী আর স্বামী রতন খুবই স্নেহ করত, আর এই স্নেহ রিচার দু চোখের বিষ হয়ে ওঠে। ফলে সে সবসময় নিজের বৌদিকে কটু কথা শোনায় এবং ছোট করে। এমনই একদিন, হ্যাঁ রাজ, আমি সত্যিই তোমাকে ভীষণ ভালোবাসি। আর কিছুদিন অপেক্ষা করো, আমি দাদা আর মাকে তোমার ব্যাপারে জানিয়ে দেব। তারপর আমরা দুজনে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করব। শুধুমাত্র আমার এই বদমাস বৌদিটা আমাদের সংসারে বাধা না দিলেই হলো। ঠিক এমন সময় বিমলা ঘর ঝাড়ু দিতে দিতে ননদের ঘরে ঢুকে আসে, আর এই দেখে রিচা তার উপর প্রচন্ড রেগে যায়। বৌদি, তোমার তো দেখছি কোনো ব্যানার্স নেই। আমার ঘরে ঢোকার আগে তোমাকে কতবার বলেছি যে একবার নক করে তারপরে তুমি আমার ঘরে ঢুকবে, নাকি তুমি আমার ঘরে ঢোকার আগে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করো না? ডিসগাস্টিং। আসলে তুমি গরিব পরিবার থেকে এসেছো, তাই তোমার কোনো ম্যানার্স নেই। বাজে কথা কেন বলছো রিচা? তোমার ঘরে ঢোকার আগে আমি অনেকবার তোমাকে নক করেছি, কিন্তু তুমি তো শুনতেই পাওনি। সেই কারণে বাধ্য হয়ে আমাকে ভেতরে ঢুকে আসতে হলো। অবশ্য নিজের প্রেমিকের সঙ্গে গল্পে মশগুল থাকলে যা হয় আর কি। বৌদি, তুমি কিন্তু এবার ভীষণ বাড়াবাড়ি করছো। আমার পার্সোনাল ম্যাটারে তুমি কোনো কথা বলবে না। তোমার তো দেখছি যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলে রিচা ফোন কেটে দেয় এবং রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বিমলার নিজের ননদের ব্যবহার দেখে খুবই খারাপ লাগে, কিন্তু সে এই ব্যাপারে কাউকে কিছু বলে না। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রিচার আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা করে, তাই সে আইসক্রিম খাওয়ার আবদার করবে বলে তার দাদার কাছে চলে যায়। রিচা তার দাদার কাছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বায়না করতে শুরু করে। এই তো দুদিন আগে অফিস থেকে আসার সময় তোর জন্য চকোবার আইসক্রিম এনে দিলাম, তোর এখন আবারও আইসক্রিম খেতে ইচ্ছে করছে? এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই এত বেশি আইসক্রিম খেলে তো শরীর খারাপ হতে পারে। আমি কোনো কথা শুনতে চাই না দাদা, তোকে আইসক্রিম কিনে দিতেই হবে। আমি জানি ভালো করেই বৌদি নিশ্চয়ই তোকে আমাকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য বারণ করেছে, তাই না? কিন্তু বিশ্বাস কর, আমার এখন আইসক্রিম খেতে খুবই ইচ্ছা করছে রে দাদা। তোমার একেই ভীষণ ঠান্ডা লেগেছে রিচা, আর তুমি আমাকে বলছিলে যে তোমার গলা খুশখুশ করছে। এখন আবার তুমি আইসক্রিম খেতে চাইছো? আর রতন, তোমার বোনকে এভাবে লাই দিয়ে মাথায় তুলো না, পরে তুমি সমস্যায় পড়তে পারো। ওই যে জ্ঞানের মাস্টার মশাই চলে আসলো। বৌদি, তোমাকে এত জ্ঞানের কথা বলতে বলিনি আমি। আর আমি তোমার বরের টাকায় খাচ্ছি বলে তোমার এত গায়ে লাগছে? আমি এখন আইসক্রিম খাবো, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বৌদি, তোমার বাবা তো মনে হয় তোমাকে কোনোদিনও দামি আইসক্রিম কিনে খাওয়ায়নি, বলো? উফ, আমার আর এই জ্বালাতন ভালো লাগে না। ঠিক আছে, আমি আইসক্রিম এনে দিলে তোর যদি ভালো লাগে, তাহলে আজকে আমি তোকে আবার আইসক্রিম নিয়ে এসে খাওয়াচ্ছি। এই বলে রতন নিকটবর্তী আইসক্রিমের দোকানে যায় এবং সেখান থেকে তার বোনের জন্য একটা চকোবার আইসক্রিম এবং তার বউয়ের জন্য একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে চলে আসে। রতন বাড়িতে এসে দুটো আইসক্রিম তার বোন এবং বউয়ের হাতে ধরিয়ে দেয়, কিন্তু রিচা এমন বদমাইশ মেয়ে ছিল যে তার বৌদির হাতে থাকা আইসক্রিমের দিকেই নজর পড়ে। আমি ওই আইসক্রিমটা খাবো, তুই বৌদিকে স্ট্রবেরি আইসক্রিম এনে দিয়েছিস, তাই আমিও স্ট্রবেরি আইসক্রিম খাবো। বৌদি, তোমার আইসক্রিমটা আমাকে দাও। তোর এতদিন ধরে তো চকোবার আইসক্রিম প্রিয় ছিল, তাই তো আমি তোকে আইসক্রিমটা এনে দিয়েছি। কিন্তু এখন তোকে স্ট্রবেরি আইসক্রিম খেতে হবে, যেহেতু আমার বাবা স্ট্রবেরি খাচ্ছে, তাই তো? এই নাও, তুমি স্ট্রবেরি আইসক্রিম খাও, আর আমাকে তোমার হাতে থাকা আইসক্রিমটা দিয়ে দাও। তাহলে যদি তুমি শান্তি পাও তাই হোক। এই বলে বিমলা তার ননদকে স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দেয়, কিন্তু তার ননদ বিমলাকে চকোবার আইসক্রিম দিতে চায় না। সে স্ট্রবেরি আইসক্রিমও খায়, আবার চকোবার আইসক্রিমটাও খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রিচা ধীরে ধীরে আরো বেশি পরিমাণে অহংকারী হয়ে ওঠে। একদিন হঠাৎ করে বাড়ির কাজ করতে করতে বিমলার খুবই শরীর খারাপ করে, তাই তাকে ডাক্তার দেখানো হলে সবাই জানতে পারে যে বিমলা 2 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু তাতেও রিচার কিছু যায় আসে না। সে তার বৌদিকে দিয়ে এখনো বেশি পরিমাণে খাটানোর চেষ্টা করতেই থাকে। তুমি এরকম পাতলা চিকেন স্যুপ রান্না করেছো কেন বৌদি? আমি একেবারে চিকেন স্যুপ খেতে পছন্দ করি না, তাই তুমি আমাকে হোয়াইট সস পাস্তা করে নিয়ে এসে দাও। আমি না হলে কোনো খাবারই খাবো না। রিচা, সকাল থেকে আমার শরীরটা ভালো নেই, আর আমার পাটাও ভীষণ ফুলেছে, তাই আমার পায়ে ব্যথা করছে বলে আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আজকে দয়া করে তুমি এই চিকেন স্যুপটা খেয়ে নাও, পরের দিন না হয় আমি তোমাকে পাস্তা বানিয়ে খাওয়াবো।
এই রিচা, তুই একটু বস, আমি তোকে হোয়াইট সস পাস্তা বানিয়ে নিয়ে এসে দিচ্ছি। কিন্তু তুই তোর বৌদিকে আর খাটাস না এভাবে, কারণ ও অন্তঃসত্ত্বা। তাই এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরিবারেরও অনেক বড় ক্ষতি হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আর মা, তুমি কি এসব পাস্তা রান্না করতে পারো? তাই বৌদিকেই আমার জন্য এখন পাস্তা বানিয়ে নিয়ে আসতে হবে। আর বৌদি যদি না করতে চাই সেটা তো আমি শুনবো না। তাই বৌদি, তাড়াতাড়ি যাও, এতক্ষণে তুমি গেলে তোমার রান্নাও হয়ে যেত। বিমলার আর কিছু বলার থাকে না। সে পায়ে ব্যথায় চোখে জল ফেলতে ফেলতে রান্নাঘরে গিয়ে তার ননদের ফরমাইশ মতো হোয়াইট সস পাস্তা বানাতে থাকে। কিছুক্ষণ পর বিমলা তার ননদকে পাস্তা রান্না করে দিলে তার ননদ গপ গপ করে সমস্ত পাস্তা একাই খেয়ে ফেলে। এভাবেই কিছুদিন কাটে। একদিন রানী দেবী তার বৌমা এবং মেয়ের জন্য দুটো সুন্দর সুন্দর সালোয়ার স্যুট নিয়ে আসে। বৌমা, এই গোলাপি কালারের সালোয়ার স্যুটটা তুমি নাও, আর রিচা তুই এই নীল কালারের সালোয়ারটা পরবি। এই দুটো সালোয়ার স্যুটে তোদের দুজনকে খুব ভালো মানাবে। মা, আমি ওই গোলাপি কালারের সালোয়ার স্যুটটা নেব। আর তুমি বৌদিকে এত ভালো সালোয়ার স্যুটটা দিয়ে দিলে, ওই রংটা পরলে আমাকে বেশি ভালো লাগবে। আর তুমি আমার জন্য এরকম একটা সস্তা সালোয়ার স্যুট নিয়ে চলে এসেছো। এই বলে রিচা তার বৌদির হাত থেকে গোলাপি কালারের সালোয়ার স্যুটটা ছিনিয়ে নেয়। তুমি সবসময় আমার উপর হিংসা করো কেন রিচা? মা যেই আমাকে একটা সালোয়ার স্যুট দিল, তুমি অমনি আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিলে আর নিজের সালোয়ার স্যুটটা আমাকে দিয়ে দিলে। তোমাকে হিংসা করতে আমার বয়েই গেছে। আর তোমার কালো গায়ের রঙে এরকম গোলাপি কালার মানাবে না। আমি যেহেতু ফর্সা, আমি এত সুন্দর, তাই আমি এই গোলাপি রঙের সালোয়ার স্যুটটাই পরবো, কারণ এটা আমার গায়ে মানাবে। আর তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে তুমি আকাশি রংটা পরতে পারো, ওকে? এই বলে রিচা সেখান থেকে চলে যায়। বৌমা, তুমি তোমার ননদের উপর রাগ করো না, কারণ ছোটবেলা থেকেই ও একটু অহংকারী ধরনের। আসলে বাড়ির একমাত্র মেয়ে তো, তাই বেশি করে আদর পেয়ে বাদর হয়ে গেছে। তুমি যেহেতু এখন এই বাড়ির বউ হয়ে এসেছো, তাই ও তোমার সঙ্গে হিংসা করছে। কিন্তু আমরা তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ মা, আমি জানি। তাই আমি আমার ননদের কথাই কোনো খারাপ কিছু মনে করি না, কোনো ব্যাপার নয়। এই বলে বিমলা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় 7 মাস কেটে যায়। আর এই কটা মাসের মধ্যে যখনই রতন তার বউয়ের জন্য ভালো ভালো ফল নিয়ে আসে কিংবা ভালো ভালো খাবার নিয়ে আসে, তখন রিচা সমস্ত খাবার একাই খেয়ে নেয়। ফলে তার বৌদি সেরকম ভাবে ভালো মন্দ কোনো খাবার খেতে পায় না। একদিন, রিচা, আজকে বাড়িতে কেউ নেই আর আমার ডেলিভারি ডেট এগিয়ে আসছে, তাই আমাকে এখন রুটিন চেকআপের জন্য যেতে হবে। তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে খুব ভালো হবে। তুমি কি যাবে আমার সঙ্গে? তোমার সঙ্গে এখন ডাক্তারখানায় গিয়ে বসে থাকতে আমার বয়েই গেছে, কারণ এখন আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করব। আর আমি অলরেডি পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, তাই আমি চললাম। এই বলে রিচা নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যায়। কিন্তু এমন সময় বিমলার ভীষণ পরিমাণে শরীর খারাপ করতে শুরু করে। সে পেছন থেকে বারবার ডাকলেও রিচা কোনো মতেই তার বৌদির দিকে তাকায় না। রিচা, তুমি প্লিজ যেও না, কারণ আমার ভীষণ পেটে ব্যথা করছে আর এখন বাড়িতে কেউ নেই, তাই আমাকে ডাক্তারখানায় এক্ষুনি নিয়ে যেতে হবে। প্লিজ রিচা, তুমি যেও না, আমাকে নিয়ে চলো হসপিটালে। আমার বয়েই গেছে বৌদি তোমার সঙ্গে হসপিটালে যেতে। তোমার শরীর খারাপ করছে, তাতে আমি কি করব? তোমার জন্য আমি আমার বিউটি নষ্ট করব? এখনকার দিনের প্রেগনেন্ট মহিলারা নিজেরাই ডাক্তারখানায় যেতে পারে, তাই তুমিও যদি পারো তাই করো। এই বলে রিচা তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামতে যায়। আর হঠাৎ করে পা পিছলে রিচা হুড়মুড় করে সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায়। ফলে রিচার ভীষণ পরিমাণে মাথায় চোট লাগে আর গলগল করে রক্ত পড়তে থাকে। অন্যদিকে বিমলার পেটে ব্যথাও যেন বাড়তে থাকে, কিন্তু সে নিজের পেটে ব্যথাকে উপেক্ষা করে তার ননদের কাছে দৌড়ে আসে। উফ, তুমি চিন্তা করো না রিচা, আমি তোমাকে কিছু হতে দেব না। আমি থাকতে তোমার কিছু হতে পারে না। আমি যে করেই হোক তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাব। ওরে বাবা, আমার পেটে ভীষণ ব্যথা করছে। এই বলে বিমলা নিজের পাড়া প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে চলে যায়। বৌমা, একি, তোমাকে তো এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যাওয়া দরকার। আমার ননদ পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই ওকে এখন বাঁচানো দরকার। আপনি দয়া করে আমাদেরকে নিয়ে হসপিটালে চলুন, না হলে আমরা দুজনেই আজকে মরে যাব। আর আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই আমার পেটের মধ্যেই শেষ হয়ে যাবে। এই শুনে শিবমের মা তাড়াতাড়ি করে বিমলার সঙ্গে তাদের বাড়িতে আসে। শিবমের মা তখনই ননদ এবং বৌদি দুজনকেই অটোতে করে নার্সিং হোমে নিয়ে চলে যায়। তাদের দুজনেরই চিকিৎসা শুরু করা হয়। নার্সিং হোম থেকে রতন এবং রানী দেবীকে ফোন করে খবর দেওয়া হলে তারাও নার্সিং হোমে চলে আসে। ডাক্তারবাবু রিচার মাথায় ব্যান্ডেজ করে দেয়।
ডাক্তারবাবু, আমার বৌদি কেমন আছে? আর আমার বৌদির সন্তান ঠিক আছে তো? আমার খুব ভুল হয়ে গেছে। আমি যদি তখন বৌদির কথা শুনতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আপনি যে করেই হোক আমার বৌদিকে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। আপনি চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু দৌড়াদৌড়ি করার ফলে ওনার কিছু কমপ্লিকেশন তৈরি হয়েছে, তাই আমি যথাসম্ভব চেষ্টা করছি ওনার সন্তানকে বাঁচানো সম্ভব হয় কিনা। ডাক্তারবাবু অনেক প্রচেষ্টা করে শেষ পর্যন্ত অপারেশনের মাধ্যমে বিমলাকে সুস্থ করে তোলে আর বিমলা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। সেই সন্তানের মুখ দেখে পরিবারের সকলে ভীষণ পরিমাণে খুশি হয়। বৌদি, আমার খুব ভুল হয়ে গেছে। আজকে আমার জন্য তোমার আর আমার ছোট্ট ভাইজির অনেক ক্ষতি হয়ে যেত। আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আমি সবসময় তোমার কথা শুনে চলবো। আমাকে ক্ষমা করে দাও বৌদি। আমি জানতাম রিচা তুমি একদিন ঠিক শুধরে যাবে, তাই আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করিনি। তাই এবার থেকে তোমার ছোট ভাইজির দায়িত্ব কিন্তু তোমার, কারণ তুমি এখন পিসি হয়ে গেছো। তাই তোমাকে সব দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এই শুনে রিচা তার ভাইজিকে কোলে নেয় এবং তাকে নিয়ে রিচা খেলতে শুরু করে দেয়। আমার এই ছোট্ট মেয়েটা আমাদের পরিবারের জন্য খুব লাকি, কারণ ওই একদিনের মধ্যেই আমার 25 বছরের অহংকারী বোনকে একেবারে পরিবর্তন করে দিয়েছে। তাই মা, আমি খুব খুশি হয়েছি। এবার থেকে আমাদের সংসারে আর কখনো কোনো অশান্তি হবে না। এভাবেই অহংকারী রিচা আর অহংকারী থাকে না। সে তার বৌদিকে অনেক সেবা যত্ন করে এবং তার বৌদির ছোট্ট মেয়েকেও অনেক ভালোবাসে। শুধু তাই নয়, বিমলা এবং রিচা দুজনে মিলে সারা সংসারের কাজ একসঙ্গে মিলেমিশে করে। এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। পল্লবী তার মা মোহিনী দেবী এবং দুই দাদা সঞ্জয় ও বিজয়ের সঙ্গে বাস করত। স্বামী মারা যাওয়ার পর মোহনা দেবী তার 3 ছেলে মেয়েকে খুবই কষ্টে মানুষ করে। তার বড় ছেলে সঞ্জয় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর ছোট ছেলে বিজয় একটা গার্মেন্টসে সেলসম্যানের কাজ করে। আর এখন পল্লবী ক্লাস 12-এ পড়ে। সব মিলিয়ে তাদের খুবই সুখের সংসার ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করার পর পল্লবী খুবই ভালো একটা কলেজে ভর্তি হয়। এরই মধ্যে সঞ্জয় এবং বিজয় দুজনেই তাদের নিজের নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। পল্লবী এবং তার মা দুজনেই দুই নতুন বউ বাড়িতে আসতে খুবই খুশি হয়। বড় বৌদি, ছোট বৌদি, তোমরা খেয়ে নেবে চলো। তোমাদের জন্য আজকে আমাদের বাড়িতে স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। চলো, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। এই বলে পল্লবী তার দুই নতুন বৌদিকে সঙ্গে করে নিয়ে এসে খেতে বসে পড়ে। মোহনা দেবী সকলের পাতে খাবার পরিবেশন করে দেয়। সঞ্চিতা এবং মিতালি সেই খাবারগুলো খেয়ে খুবই ভালো লাগে। ওয়াও, এই খাবারগুলো তো খুবই টেস্টি। সত্যি, গ্রামে আর যাই হোক না কেন, এখানকার মানুষরা কিন্তু ভালো খাবার রান্না করতে পারে। মা, আপনি কিন্তু সত্যি দারুণ রান্না করেছেন। আমি তো খেতে খুবই ভালোবাসি। আপনি এত ভালো রান্না করেন, আমি তো এখানে থাকলে দুদিনেই খেয়ে খেয়ে মোটা হয়ে যাব। সেসব তো ঠিক আছে, কিন্তু এই রান্নাগুলো আমি করিনি। এই রান্নাগুলো তোমাদের ননদ করেছে। আমার মেয়ে কিন্তু খুব ভালো রান্না করতে পারে। শুধু রান্নাই নয়, পড়াশোনার পাশাপাশি ঘরের সমস্ত কাজও একাই করে। আমাকে তো কিছু করতেই দেয় না। তোমাদের ননদ কিন্তু খুবই গুণবতী। মায়ের মুখে নিজের প্রশংসা শুনে পল্লবী খুবই লজ্জা পেয়ে যায়। তুমি পড়াশোনার পাশাপাশি ঘরের কাজকর্ম রান্নাবান্না কিভাবে করো? আমরা তো বাড়িতে যখন থাকতাম কোনো কাজই করতাম না। দেখো না, বিয়ে হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত রান্নার রও জানি না। যাক, তোমার মতো ননদ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। নতুন বৌদির মুখে এমন কথা শুনে পল্লবী খুবই খুশি হয়। সবই ঠিকঠাকই চলছিল। দুই বৌদি বাড়িতে চলে আসার পরও পল্লবী এখনো আগের মতোই বাড়ির সব কাজ একাই করে। এভাবেই দেখতে দেখতে 2 মাস কাটে। একদিন সঞ্জয় এবং বিজয় তাদের মাকে বলে, মা, আমার বউ শহরে একটা ভালো চাকরি পেয়েছে, সেই জন্য ভাবছি আমরা সবাই শহরে গিয়ে থাকবো। আর এমনিতেও আমার যে ডিগ্রি আছে, আমিও শহরে কোনো না কোনো চাকরি পেয়েও যাবো। এই গ্রামে থেকে আমরা কখনোই উন্নতি করতে পারবো না, বুঝেছো? হ্যাঁ মা, আমার বউ বলছিল শহরে গিয়ে চাকরির জন্য ট্রাই করবে। আমাদের এখানে অনেক চেষ্টা করেও কোনো কাজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া ওরা শহরের মেয়ে, এখানে থাকতে ওদের অনেক অসুবিধা হচ্ছে। মোহনা দেবী তার 2 ছেলের সিদ্ধান্ত ভালোই মেনে নেয়। তাদেরকে কোনো রকমের বাধা সে দেয় না। কয়েকদিনের মধ্যেই 2 ছেলে নিজের নিজের বউকে নিয়ে শহরে চলে যায়। তারা সেখানে গিয়ে নিজেদের মতো আলাদা আলাদা সংসার করতে থাকে। কিছুদিনের মধ্যেই 2 ভাই তাদের মা এবং বোনকে পুরোপুরি ভুলে যায়। তারা কখনোই নিজেদের মা অথবা বোনকে ভুলেও স্মরণ করার চেষ্টা করত না। সেজন্য পল্লবী এবং তার মা সবসময় দুঃখ প্রকাশ করত।
এরই মধ্যে একদিন হঠাৎ করেই মোহনা দেবী মারা যায়। মা মারা যাওয়ার খবর পেয়ে শহর থেকে ছেলে বউ সকলেই বাড়িতে আসে। সবাই মিলে মোহনা দেবীর অন্তিম কার্য সম্পন্ন করে। শোনো, তোমার মা তো মারা গেছে, তোমার বোনকে আর এভাবে একা ফেলে আমরা যেতে পারবো না। তোমার বোনকে আমাদের সঙ্গে নিয়ে চলো। আমি ভাবলাম তোমাকে এটা বলবো, কিন্তু আবার ভাবলাম তুমি যদি রাগ করো, সেই জন্য কিছু বললাম না। তুমি যে আমার বোনকে নিয়ে যেতে চাইছো শুনে আমার খুব ভালো লাগলো। সত্যি আমার বোনটা না হলে অনাথ হয়ে যেত। ও হ্যালো, আমি তোমার বোনের ভালোর জন্য কিছুই করছি না, আমি শুধুমাত্র আমাদের ভালোর জন্য করছি। তোমার বোন সংসারের কাজকর্ম রান্নাবান্না করার দিক থেকে খুবই এগিয়ে আছে। তুমি আর আমি দুজনেই তো চাকরি করি, শুধু শুধু টাকা দিয়ে আমরা বাইরের কাউকে রাখবো কেন? তোমার বোনকে নিয়ে গেলে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। 24 ঘন্টার জন্য আমাদের বাড়িতে কাজের লোক পেয়ে যাব। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। তোমার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি আছে। ঠিক আছে, আমি তাহলে পল্লবীকে বলছি জামা কাপড় গুছিয়ে নিতে। সঞ্চিতা এবং সঞ্জয়ের এই কথাগুলো ছোট বউ মিতালি সবই শুনতে পায়। সেই সঙ্গে সঙ্গে তার বরের কাছে গিয়ে বলে, তোমার বোনকে আমরা নিয়ে যাব। তোমার দাদা আর বৌদি পল্লবীকে নিয়ে যাবে বলে প্ল্যান করছে। ওরা ভীষণ চালাক। তুমি ওদেরকে বলো যে পল্লবী কিন্তু শুধু আমাদের সঙ্গেই যাবে। মা বেঁচে ছিল যখন, তখন তো আগেই আমি বলেছিলাম পল্লবীকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা। আরে বাবা ছাড়ো না, তুমি ফালতু ফালতু কেন ঝামেলা করছো? নিয়ে যেতে চাইছো যখন যাক না। ওকে নিয়ে গেলে তোর বিয়েও দিতে হবে, আর তাছাড়া ওর পেছনে টাকা পয়সা আমি খরচা করতে পারবোও না, তাই ওরাই নিয়ে যাক। আরে বাবা, বিয়ে তো আর এখনই হয়ে যাচ্ছে না। এখন ওর বয়সই বা কত হলো? এখন তো 5 বছর আমাদের বাড়িতে রাখাই যাবে। আর বিয়ের সময় তোমরা 2 ভাই মিলে বিয়ে দেবে, তুমি একা কেন বিয়ে দিতে যাবে? শোনো, তুমি তো জানো আমি ভালো ভালো খাবার খেতে কত ভালোবাসি। তোমার বোনকে নিয়ে গেলে সবসময় ও আমাদের ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। তুমি তোমার দাদাকে এখনই গিয়ে বলো, যাও। এভাবেই দুই দিকে 2 ভাই এবং তাদের বউদের মধ্যে পল্লবীকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা চলতে থাকে। বেশ কিছুক্ষণ পর তারা পল্লবীর কাছে এসে দেখে পল্লবীর সঙ্গে কোনো একটা ছেলে দেখা করতে এসেছে। পল্লবী ওই ছেলেটির সঙ্গে নিজের দুঃখ প্রকাশ করছিল। ছেলেটির নাম ছিল বিপ্লব। বিপ্লব এবং পল্লবী দুজনে একই কলেজে পড়াশোনা করত, আর তারা খুবই ভালো বন্ধু ছিল। পল্লবীর মায়ের মৃত্যুর খবর পেয়ে পল্লবীর দুঃখ ভাগ করে নেওয়ার জন্য বিপ্লব সেখানে এসেছিল। বিপ্লবকে সেখানে দেখে পল্লবীর 2 দাদা সঞ্জয় এবং বিজয় দুজনেই খুবই রেগে যায়। কি হলো পল্লবী, তোমার মা মারা গেছে, কোনো দুঃখ নেই তোমার? তুমি বাড়িতে তোমার বন্ধুকে ডেকে গল্প করছো, তোমার একটুও লজ্জা করছে না, তাই না? না না বৌদি, তুমি ভুল ভাবছো। মায়ের মৃত্যুর খবর পেয়ে বিপ্লব তো আমার সঙ্গে দেখা করতে এসেছে। বিপ্লব আমার খুব ভালো বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, দেখা করতে এসেছিল, দেখা হয়ে গেছে, এবার চলে যাক। যাও, তুমি এবার আসতে পারো। পল্লবী, তুই তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা তোকে আমাদের সঙ্গেই আমাদের বাড়িতে নিয়ে যাবো। তুই এবার থেকে আমাদের সঙ্গেই থাকবি। মা নেই বলে তুই ভাবিস না যে তোর দাদা বৌদি তোর পাশে দাঁড়াবে না। আমরা সবসময় তোর পাশে থাকবো। নিজের দাদার মুখে এমন কথা শুনে পল্লবী খুবই খুশি হয়। এক মিনিট, তুই কি ভুলে যাচ্ছিস যে পল্লবীর একটা নয় 2টো দাদা আছে? আর তুই পল্লবীকে নিয়ে যাবি, আমাকে আগে বলিসনি তো। আর আমরা পল্লবীকে নিয়ে যাবো সেটা তো আমরা অনেক আগে থেকেই ভেবে রেখেছি। এমনকি মা বেঁচে থাকতেও এই নিয়ে আমি মায়ের সঙ্গে কথা বলেছিলাম। শুধু মা বাড়িতে একা থাকবে ভেবে আমরা পল্লবীকে নিয়ে যাইনি। শোন, আমি যেহেতু পল্লবীর বড় দাদা, তাই পল্লবীর প্রতি আমার দায়িত্ব বেশি। পল্লবী আমাদের সঙ্গেই থাকবে। এভাবেই পল্লবীকে নিজেদের কাছে রাখার জন্য 2 ভাই এবং তাদের বউয়েরা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। এটা দেখে পল্লবী মনে মনে খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে তার দাদা বৌদিরা তাকে কতই না ভালোবাসে, কিন্তু তাদের মনে যে আসলে কি আছে সেটা পল্লবীর বিন্দুমাত্র কোনো আইডিয়া ছিল না। আচ্ছা তোমরা শোনো, আমি একটা কথা বলছি, এরকম ভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই। পল্লবী 2 মাস আমাদের কাছে থাকবে, আর তারপরের 2 মাস আবার তোমাদের কাছে থাকবে। এরকম ভাবেই চলবে, তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। সঞ্চিতার কথা সকলে মেনে নেয়। এভাবেই একমাত্র ননদ পল্লবীর ভাগাভাগি হয়ে যায়। পল্লবী প্রথমে তার বড় দাদা এবং বৌদির সঙ্গে তাদের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই পল্লবীর জীবন পুরোপুরি বদলে যায়। পল্লবী সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সঞ্চিতা তার বাড়ির কাজের বউকে তাড়িয়ে দেয়, আর পল্লবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। শুধু তাই নয়, পল্লবীর সঙ্গে তার দাদা বৌদি বাজে ব্যবহার করতেও শুরু করে। পল্লবী মনে করে 2 মাস পর তার ছোট দাদা এবং বৌদির কাছে গিয়ে সে হয়তো ভালো থাকবে, কিন্তু সেখানে গিয়েও তার সঙ্গে একই ঘটনা ঘটে। পল্লবী মনে মনে খুবই দুঃখিত হয়ে পড়ে। সে একদিন তার দুঃখের কথা শেয়ার করার জন্য তার কলেজের বন্ধু বিপ্লবকে ফোন করে। এই যে কাজকর্ম ছেড়ে রেখে কার সঙ্গে ফোনে গল্প করছো? সেই ছেলেটার সঙ্গে তুমি এখনো কথা বলো? ওই ছেলেটি কি সত্যি তোমার বন্ধু,
নাকি তোমার প্রেমিক? তুমি কি আমাদের বোকা বানানোর চেষ্টা করছো? না না বৌদি, তুমি ভুল ভাবছো। আসলে আমি বিপ্লবের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলছিলাম। ও আমাকে বলছিল শহরে আমাকে চাকরি সন্ধান করার জন্য। শহরে নাকি আমি ভালো চাকরি পাবো, সেই নিয়েই ও আমাকে একটু পরামর্শ দিচ্ছিল। তোমার চাকরি করার কি দরকার? আমাদের কাছে থাকছো, খাচ্ছো, তোমার কোনো জিনিসের অভাব রেখেছি আমরা? তুমি একদম আমাদের বোকা বানানোর চেষ্টা করবে না বলে দিলাম। দাঁড়াও, তোমার দাদাকে আমি সব বলছি। এই বলে সঞ্চিতা তার বর সঞ্জয়কে সেখানে ডাকে এবং পল্লবী নামে অনেক উল্টোপাল্টা আজে বাজে কথা তার কানে ভরে দেয়। এর ফলে সঞ্জয় খুবই রেগে যায়। সঞ্জয় কোনো কথা না বলে পল্লবীকে একটা চড় মারে, আর সেই সাথে পল্লবীর হাত থেকে তার ফোনটা কেড়ে নেয়। তোর সাহস কি করে হলে সব করার? আমাদের বাড়িতে থাকতে হলে, আমাদের কাছে থাকতে হলে আমরা যা বলবো তাই শুনতে হবে। তোর পড়াশোনা তো শেষ হয়ে গেছে, এখন তোর ফোনের কোনো দরকার নেই, তাই তোর ফোন এখন আলমারিতেই রাখা থাকবে। পল্লবী তার দাদার এরকম ব্যবহারে খুবই কষ্ট পায়, কিন্তু সে কোনো রকমের প্রতিবাদ করতে পারে না, কারণ ছোটবেলা থেকেই পল্লবী তার দুই দাদাকে খুবই ভয় করে। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিরের কান্না না করে আমার জন্য তাড়াতাড়ি নুডলস বানিয়ে নিয়ে এসো, আর রাতের ডিনারটা তাড়াতাড়ি রান্না করো। পল্লবী খুবই দুঃখিত হয়ে রান্নাঘরের দিকে চলে যায়। এরকম ভাবেই দিন কাটতে থাকে। নিজের ছোট দাদার বাড়িতে গিয়েও পল্লবী একই রকমের আচার ব্যবহার পায়। দিনের পর দিন পল্লবীর অবস্থা খুবই খারাপ হতে থাকে। তার দুই বৌদি সবসময় তার উপর অত্যাচার করতে থাকে। একদিন, দাদা বলছি 2 মাস তো হয়ে গেল, এবার তো ছোটদার বাড়িতে যেতে হবে। বাইরে তো আজকে খুবই বৃষ্টি পড়ছে, তুমি কি আমাকে একটু ছোটদার বাড়িতে দিয়ে আসবে? বাবা, তোমার আদিক্ষেতা দেখে তো একেবারে গা চলে যায়। কি মনে করো তুমি নিজেকে? তুমি মহারানী, এখান থেকে এটুকু যাবে, আবার তোমাকে গাড়ি করে দিয়ে আসতে হবে? তুমি কি অফিসার ম্যাডাম নাকি? এই নাও 10 টাকা ধরো, আর বাসে করে চলে যাও। গাড়ি করে যাবে? গাড়ির তেল যেন ওনার মৃত বাবা এসে দিয়ে যাবে। একটু বৃষ্টিতে ভিজলে তুমি মরে যাবে না। সঞ্চিতার মুখে এমন কথা শুনে পল্লবী খুবই কষ্ট পায়। সে 10 টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। সে অনেকক্ষণ ধরেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো বাস পায় না। বেশ কিছুক্ষণ পর পল্লবীর সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে এমন একজন নেমে আসে যাকে দেখে পল্লবী খুবই খুশি হয়। সে আর কেউ নয়, পল্লবীর বন্ধু বিপ্লব ছিল। বিপ্লবকে দেখেই পল্লবী তার কাছে ছুটে যায়। সে কিছু না বলেই শুধু তার চোখে জল ফেলতে থাকে। কি হয়েছে পল্লবী? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। তোমার দাদা বৌদিরা এখনো তোমার উপর অত্যাচার করছে? আমি তোমাকে কতবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তোমার ফোন সবসময় সুইচ অফ থাকে। কি হয়েছে তুমি আমাকে বলো। পল্লবী কাঁদতে কাঁদতে বিপ্লবকে সব কথা খুলে বলে। পল্লবী, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার দুঃখ দেখতে পারবো না। আসলে সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করি, আর আমি তোমাকে বিয়েও করতে চাইতাম, কিন্তু আমি কোনো চাকরি পাইনি বলে তোমাকে বলার সাহসে পেতাম না। আর এখন আমি চাকরিটা পেয়ে গেছি, তুমি আমাকে বিয়ে করবে? আমি কথা দিচ্ছি তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। বিপ্লবের কথা শুনে পল্লবী খুবই খুশি হয়, কারণ পল্লবীও মনে মনে বিপ্লবকে পছন্দ করত, কিন্তু নিজের দাদাদের ভয়ে সে বিপ্লবকে কখনোই তার মনের কথা বলতে পারেনি। পল্লবী বিয়ে করতে রাজি হলে বিপ্লব পল্লবীর দুই দাদাকে ফোন করে সেখানে ডাকে। সঞ্জয় এবং বিজয় সেখানে এসে পল্লবীকে বিপ্লবের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচন্ড রেগে যায়। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে বিয়ে করবি বলছিস? কে দিয়েছে তোকে এত সাহস? হ্যাঁ, অনেকদিন থেকে তুই আমার বোনের পেছনে পড়ে আছিস, আজকে তোকে মজা দেখাতেই হবে। এই, তোর কি যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে করার? হ্যাঁ, কি যোগ্যতা আছে তোর বল? আমার যোগ্যতা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমি এলাকার এসিপি। 1 মাস আগেই আমার এখানে শিফটিং হয়েছে। আমি আমার টিমকে অলরেডি ফোন করেও দিয়েছি, ওরা এখনই এলো বলে কথা। তোমাদেরকে আমি ধরে নিয়ে যাব, জেলে দেবো। পল্লবীর উপরে অত্যাচার করার শাস্তি আমি তোমাদেরকে দিয়েই ছাড়বো। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ বাহিনী চলে আসে। গাড়ি থেকে পুলিশ অফিসারগুলো নেমে বিপ্লবকে স্যালুট করে। এই দেখে সঞ্জয় এবং বিজয় খুবই ভয় পেয়ে যায়। তারা ভয়ে বিপ্লব এবং পল্লবীর কাছে ক্ষমা চায়। বিপ্লব, এদেরকে ছেড়ে দাও। এরা দাদা হওয়ার কোনো দায়িত্ব কর্তব্য পালন না করলেও আমি এদের বোন হয়ে কখনো এদের খারাপ চাইবো না। ছোটদা, বড়দা, আজ পর্যন্ত তোমরা আমাকে কিচ্ছু দাওনি, কিন্তু আজকে যদি তোমরা পারো আমাকে মন ভরে আশীর্বাদ করো, যাতে আমি বিপ্লবের সঙ্গে বিয়ে করে সুখে জীবন কাটাতে পারি। চলো বিপ্লব।